নমস্কার সবাইকে। আমি আপনাদের প্রিয় এনএ শাকচুন্নী। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি storymeter.com নামক ওয়েবসাইটে প্রকাশিত অঞ্জলি চক্রবর্তীর লেখা একটা ছোট ভুতুড়ে গল্প, 'হাজার টাকার ঝাড়বাতিটা'। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের আমাদের গল্পটি। ও, তার আগে বিশেষ বিজ্ঞপ্তি বা ডিসক্লেমার। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে সায়ক এবং অমৃতা বাড়িটা কিনেই ফেলল। এত সস্তায়, বলতে গেলে প্রায় জলের দামে শহরের এত কাছে এমন একটা বাড়ি বিক্রি হচ্ছে বলে প্রথমে ওদের মনে একটু খটকা ছিল। তাই ওরা বাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে উকিলকে দেখিয়েছিল, যদি কোনো ডিসপুট থাকে। উকিলবাবু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছেন কোথাও কোনো গণ্ডগোল নেই। অ্যাকচুয়ালি বাড়ির মালিক প্রায় ৮০ বছর বয়স্ক বৃদ্ধ। ওনার স্ত্রীও মনে হয় ৭০-এর কম হবেন না। ওনাদের একমাত্র ছেলে আমেরিকান মেয়েকে বিয়ে করেছে। এখন এই মুহূর্তে ওখানকার গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছে। এই দেশে ফিরে আসার ওদের কোনো ইচ্ছাই নেই। ভদ্রলোক বৃদ্ধ মা বাবাকে অনেকদিন ধরেই ওদের কাছে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ওনার মা বাবা নিজের ভিটামাটি ছেড়ে এতদিন কিছুতেই বিদেশে যেতে রাজি হচ্ছিলেন না। এখন বয়স হওয়াতে প্রায়ই ওনাদের কোনো না কোনো শারীরিক অসুবিধা হয়েই যাচ্ছে। অত দূর থেকে ছেলের পক্ষেও মা বাবাকে ছুটে ছুটে দেখে আসা সম্ভব হচ্ছে না। তাই এবার শুধু ছেলে না, তার বিদেশিনী স্ত্রীও ওদেরকে ওদেশে নিয়ে যাওয়ার জন্য স্থির সংকল্প করে ফেলেছে। এত বড় বাড়ি ফেলে অনির্দিষ্টকালের জন্য বিদেশে পাড়ি দিলে বাড়িটা বারো ভূতে লুটেপুটে খাবে। তাই ওরা বাড়িটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। প্রথমেই ডুপ্লেক্স বাংলোর দাম ওরা অনেক হেঁকেছিলেন। অনেক দেখে অনেক রকম দর স্থির করা হয়েছিল, কিন্তু সায়ক আর অমৃতাকে যে ওরা কী চোখে দেখলেন কে জানে। অমৃতা যখন আবদার করে বলল, ও দিম্মা, তোমার এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কাছে যে অত পয়সা নেই। বুড়ি মানুষ এমন মিষ্টি মেয়ের কাছে সামান্য স্নেহের পরশ পেয়ে যেন একদম গলে গেলেন। জিজ্ঞেস করলেন, কত দাম আছে তোমাদের কাছে? অমৃতা তখন এক হাত জিভ বার করে বলল, এ বাবা, সে আর তুমি শুনতে চেও না, এ বাড়ির দামের থেকে তা অনেক কম। বৃদ্ধা বললেন, আহা, লজ্জার কি আছে? তোমরা কি দিতে পারবে তা একবার বলেই দেখো না। আমার ছেলেকে বলে দেখব, যদি ওর পোষায় দেবে, না হলে অন্য পার্টি দেখব। সায়ক অমৃতাকে ওদের দাম বলতে মানা করেছিল, কিন্তু দিম্মার জোড়াজুড়ি ওদেরকে সেটা করতে বাধ্য করে। অবশেষে বলেই ফেলে তারা দামটা। প্রায় ১ মাস পর দিম্মার ছেলে আমেরিকা থেকে কথা বলে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই ওদের সাথে ডিলটা ফাইনাল করে ফেলল। অনেক দিনের পুরনো বাড়ি, বুড়ো বুড়ি থাকতেন বলে সেভাবে মেনটেনেন্স করাও হয়নি। ওরা বাড়িটা কিনেই পরিচিত এক বন্ধুকে বাড়িটা রিনোভেশনের দায়িত্ব দিয়ে দিল। অমৃতার খুব শখ এত বড় হলঘরটাতে খুব সুন্দর একটা ঝাড়লণ্ঠন লাগাবে, যেমন আগেকার দিনের রাজা জমিদারদের ঘরে থাকতো। ওদের বন্ধু তারই এক পরিচিত দোকানের সন্ধান দিল তাদের। অনেক রকম ঝাড়লণ্ঠন দোকানদার ওদেরকে দেখালেন, কিন্তু কোনোটাই অমৃতার ঠিক মনের মতো হচ্ছিল না। ও নিজে দোকানের এদিক ওদিক ঘুরতে ঘুরতে একেবারে দোকানের গুদাম ঘরে চলে গেল। এক গাদা আবর্জনার মধ্যে অমৃতা খুঁজে পেল ওর মনের মতো সেই ঝাড়লণ্ঠনটাকে। ইউরেকা ইউরেকা বলে আনন্দে নাচতে নাচতে ও দোকানদারকে ওই ঝাড়লণ্ঠনটার দামই জিজ্ঞেস করলো। দোকানদার একটু আমতা আমতা করে বলল, ও ওটাই আপনার পছন্দ হলো? সায়ক সন্দিগ্ধ হয়ে বলল, কেন, ওটাই কি আছে? দোকানদার নিজেকে সংযত করে বললেন, না, তেমন কিছু না, ওটা আবর্জনায় অনেকদিন ধরে পড়ে আছে তো, তাই বললাম।
ছোট্ট বাচ্চার মতো উৎফুল্ল হয়ে অমৃতা বলল, ওটার কি দাম আছে কাকু? বললেন না তো? দোকানদার বলল, আগে ওটাকে পরিষ্কার করে দেখে নেই ওটার কন্ডিশন কেমন আছে, তারপর দাম বলছি। ওরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ঝাড়লণ্ঠন সুসজ্জিত হয়ে ওদের কাছে এলো। দোকানদার ওদেরকে জ্বালিয়ে দেখালেন। ঝাড়লণ্ঠনের ছটায় অমৃতার গলা থেকে গান বেরিয়ে এলো। 1000 টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে। সায়ক বিরক্ত হয়ে অমৃতাকে থামিয়ে দিয়ে বলল, থাক, এর পরেরটুকু আর গাইতে হবে না। যা হয় কিছু একটা দিয়ে দেবেন ক্ষণ। সায়ক অবাক হয়ে বলল, জিনিস আপনার আর দাম ঠিক করবো আমরা, তাও আবার যা ইচ্ছে হয় তাই? এটা কেমন ব্যাপার হলো? দোকানদার বললেন, আসলে আমার দোকানের ভিতরে সাজানো জিনিসগুলো পরখ করে তার দাম ধার্য করি, কিন্তু ওটা আনার পর থেকে ওখানেই পড়ে আছে। ম্যাডাম নিজে খুঁজে না বার করলেও ওটার কথা আমার মনেও আসতো না, তাই ওটার দাম কি নেব বুঝতে পারছি না। একটুক্ষণ চুপ করে দোকানদার বলল, ওটার দাম তো ম্যাডামই গান গেয়ে বলে দিলেন। অমৃতা বিস্মিত হয়ে বলল, 1000 টাকা? দোকানদার হেসে বললেন, আচ্ছা, তাই দিন। বাড়ি ফিরতে ফিরতে অমৃতা সায়ককে বলল, আমাদের লাকটা কিন্তু এখন খুব ভালো যাচ্ছে। এমন জলের দরে বাড়ি, এমন রাজসিক ঝাড়লণ্ঠন, তাও আবার জলের দরে। তুমি না একটা লটারির টিকিটও কেটে নাও, দেখো সেটাও ঠিক লেগে যাবে। আজ অমৃতার ওই স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়ি ছেড়ে নিজের দোতলা বাংলোতে এসে উঠেছে। ওদের বন্ধু এত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে, কিছু বলার নেই। তার মধ্যে হলঘরের মাঝখানে ঝাড়লণ্ঠনটা যেন 4 চাঁদ হয়ে আলো ছড়াচ্ছে। অমৃতা কতক্ষণ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ওদের ঘর দেখাবে তার জন্য উদগ্রীব হয়ে উঠল। সামনের রোববার ওরা একটা পুজো আর গেট টুগেদারের ব্যবস্থা করলো। রাতের বেলা সায়ক আগেই শুতে চলে গেছে। অমৃতা কিচেনের কাজ শেষ করে বড় লাইটগুলো অফ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে শুতে এলো। মাঝরাতে জল খাবে বলে অমৃতা উঠে দেখে ঘরে জলই নেই। জল আনতেই সে ভুলে গেছে। কিচেনে জল আনতে যাবে বলে দরজা খুলে অমৃতা দেখে হলঘরের ঝাড়লণ্ঠনটা জ্বলছে। কিন্তু অমৃতা স্পষ্ট মনে আছে ও লাইটটা বন্ধ করে দিয়েছিল, তবে কি জ্বালালো? পরক্ষণে ওর মনে হলো হয়তো সায়ক উঠে জ্বালিয়ে রেখে গেছে। ও জল নিয়ে আবার লাইটটা অফ করে দিয়ে শুতে গেল। সকালবেলা চা খেতে খেতে অমৃতা সায়ককে বলল, সারা রাত এত বড় ঝাড়লণ্ঠন জ্বালিয়ে রাখার দরকার কি? নাইট ল্যাম্প জ্বালালেই হয় না? সায়ক বলল, ভালো কথা মনে করেছো, আমিও তো তাই তোমাকে বলবো ভাবছিলাম। অবাক হয়ে অমৃতা বলল, মানে? আমি রাতে তো অফ করে শুয়েছিলাম, তুমি আবার জ্বালাওনি? সায়ক বলল, আমি তো অফ করে দিয়েছিলাম। অমৃতা জিজ্ঞেস করলো, তুমি কখন অফ করেছো? সায়ক বলল, এই তো 3টে নাগাদ। অমৃতা বলল, কি বলছো? আমি তো 1টা নাগাদ উঠে দেখি লাইটটা জ্বলছে। ভাবলাম তুমি জ্বালিয়েছো, কিন্তু আমি তো তখনই অফ করে দিয়েছিলাম। সায়ক বলল, পুরনো জিনিস, কোথাও বোধহয় শর্ট সার্কিট হয়ে গেছে। দেখি বাজারে যাওয়ার সময় একটা ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে আসবো। ইলেকট্রিশিয়ান নানাভাবে চেক করে ঝাড়লণ্ঠনের কোনো ফল্ট পেল না। উপরন্তু লণ্ঠনের গায়ে লেখা বাবু কৃষ্ণচন্দ্র দত্ত, সন 1890। লেখাটা পড়ে শোনালো। বলল, এরপর প্রতি রাতে ঝাড়লণ্ঠন তার নতুন নতুন খেলা দেখানো শুরু করলো। কখনো তারার মতো জলে নেভে, কখনো হলঘর থেকে সারেঙ্গির আওয়াজ, তবলার আওয়াজ আসে, কখনো ঘুমুরের শব্দ, কখনো কাঁচের গ্লাসের টুংটাং শব্দ, কখনো বা লাস্যময়ী নারীর হাসি।
আবার কখনো মনে হয় কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। রাত্রে যেন সায়ক অমৃতার কাছে বিভীষিকাময় হয়ে উঠল। সায়ক ওর বন্ধুকে ডেকে বলল, চল ওই ঝাড় লণ্ঠনটা খুলে দোকানদারকে ফেরত দিয়ে আসি। ওর বন্ধু বলল, বাড়িটাও তো পুরনো আমলের, তাই দোষ বাড়ির না ঝাড় লণ্ঠনের বুঝবো কি করে? তার থেকে বরং আমার চেনা জানা এক সাধু বাবা আছে, তাকে একবার দেখিয়ে নিশ্চিত করে নিই, তারপর বরং ঝাড় লণ্ঠন ফেরতের কথা ভাবা যাবে। ঠিক আছে? তারপর সাধু বাবা নিজের কমণ্ডলী থেকে সারা বাড়িতে জল ছিটিয়ে ছিটিয়ে বিভিন্ন রকম মন্ত্র ওড়াতে শুরু করলেন, কিন্তু কোনো অস্বাভাবিকতা তার চোখে পড়ল না। তখন অমৃতা এই ঝাড় লণ্ঠনটির কথা ওনাকে বললেন। তাই তিনি বললেন যে এটাকে পরীক্ষা করার জন্য রাত 12টার পরে তাকে একটা যজ্ঞ করতে হবে। সায়ক অবশ্য এত ঝঞ্ঝাট না করে ঝাড় লণ্ঠনটাই ফেরত দিতে চেয়েছিল, কিন্তু বাবাজি বললেন, এটাকে পরীক্ষা করার জন্য আমাকে রাত 12টার পর একটা যজ্ঞ করতে হবে। প্রত্যা রাত 12টায় অমৃতাদের হলঘরের ঈশান কোণে সেই যজ্ঞ শুরু করা হলো। সেই প্রেতাত্মা অবশ্য সব রকম চেষ্টা করছিল যজ্ঞ যাতে না হয়। কখনো হোমের কাঠি জ্বলতে চায় না, কখনো লণ্ঠনটা এত বেশি উজ্জ্বল আলো বেরোচ্ছে যে চোখ মেলে তাকানো যাচ্ছে না। যজ্ঞ যত সমাপ্তির দিকে যাচ্ছে ততই যেন ঘরটাতে উদ্ভট উদ্ভট কাণ্ড শুরু হচ্ছে। হঠাৎ করে ঘুঙুরের আওয়াজে কান ফেটে যেতে লাগলো। কখনো সে কি করুণ হৃদয় বিদারক কান্না, ব্যথায় যেন ওদের বুকটা খান খান হয়ে যাচ্ছিল। সবশেষে সাধু বাবা যখন তার মন্ত্রপুত জল দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন, তখন প্রচণ্ড শব্দ করে ঝাড় লণ্ঠনটা ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেল। ওরা সবাই মিলে দেখল সেই ভাঙা ঝাড় লণ্ঠনের টুকরোগুলোর মধ্যে ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়াগুলো একত্রিত হয়ে গোল গোল করে কুণ্ডলি পাকিয়ে একটি নারীর অবয়ব ধারণ করল। সেই নারী ছায়ামূর্তি সাধু বাবাকে এবং অমৃতাদের হাত জোর করে প্রণাম করে দমকা হাওয়ার মতোই বেরিয়ে আকাশের সাথে যেন মিলিয়ে গেল। সাধু বাবা পবিত্র মন্ত্র উচ্চারণ করে ওর আত্মার শান্তি কামনা করে অমৃতাদের আশ্বস্ত করে বললেন, এবার তোমরা নিশ্চিন্তে এ বাড়িতে থাকতে পারবে, অতৃপ্ত আত্মার মুক্তি হয়েছে। রবিবার দিন মহা ধুমধামে অমৃতাদের বাড়ির পুজো এবং গেট টুগেদারের অনুষ্ঠান হলো। সবাই ওদের বাড়ির ভীষণ প্রশংসা করলো, কিন্তু সবাই এক অভিযোগ, এমন সুন্দর হল ঘরে একটা ঝাড় লণ্ঠন না হলে কি মানায়? অমৃতা হাত জোর করে বলে, রক্ষে করো বাবা, আরো গোটা 10 লাইট লাগিয়ে হলঘরটাকে আরো আলোকিত করে দিতে পারি, কিন্তু ঝাড় লণ্ঠন, ওরে বাবা, নইব নইব চ। আমাদের আজকের গল্পের সূত্রধার, কথক ও অমৃতার ভূমিকায় আমি এনে শাকচুন্নী এবং সায়ক, দোকানদার ও সাধু বাবার ভূমিকায় এনে ব্রহ্মদৈত্য। আমাদের আজকের গল্পের ইতি এখানেই, কিন্তু গল্প বলার নয়। সামনের মঙ্গলবারে সঠিক সময়ে আবারও এমনি একটি মজাদার গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বিদায়।